ভলিউমটা একদম কমিয়ে হেডফোন লাগিয়ে নিন আর নিশ্চিত করুন আশেপাশে কেউ নেই। আমি জানি এই গল্পটা শোনার জন্য আপনাদের একটু নির্জনতা দরকার হবে। আজ আমি, অনুষ্কা, আপনাদের আমার জীবনের এমন এক গোপন অধ্যায়ের কথা বলবো যা আমি কাউকে বলার সাহস পাইনি। আমার বাড়ি মেদিনীপুর, একটা ছিমছাম গ্রাম, যেখানে এখনও সম্পর্কগুলো বড্ড মেপে চলা হয়। সমাজের চোখে সামান্য ভুলও পাহাড় সমান। সেই সমাজের মধ্যেই আমি এমন এক সম্পর্ককে প্রশ্রয় দিয়েছিলাম যা শুধু নিষিদ্ধই নয়, আমার নিজের কাছেও ছিল এক বিশাল দ্বিধার নাম। আমার বিয়ে হয়েছিল প্রায় 7 বছর আগে। স্বামী রোহিত ভালো মানুষ, কিন্তু বড্ড কাজের প্রতি নিবেদিত। সারাদিন অফিস, রাতে ফিরতে দেরি। আমি যেন তার জীবনের একটা অংশ মাত্র, যার প্রতি তার কর্তব্য আছে, কিন্তু সেই ভালোবাসার গভীরতা বা আবেগটা যেন সময়ের সাথে সাথে কোথাও হারিয়ে গিয়েছিল। নতুন বউয়ের যে স্বপ্ন থাকে, চোখে একরাশ আবির মেখে যে রঙিন ভবিষ্যতের ছবি আঁকা হয়, আমার জীবনে সেই রং ফিকে হতে শুরু করেছিল দ্রুত। একটা শূন্যতা গ্রাস করছিল আমাকে। সেই শূন্যতা অনুভব করাটা একটা ধীরে ধীরে বাড়তে থাকা অস্বস্তির মতো, যা প্রথম দিকে বোঝা যায় না, কিন্তু একসময় দম বন্ধ করে দেয়। আমি চেষ্টা করেছিলাম নিজেকে বোঝাতে যে এটাই হয়তো জীবনের বাস্তবতা, সব বিয়েতেই এমন হয়। কিন্তু মন, সে কি আর বোঝে অত সব? আমার মনের ভেতরটা যেন তৃষ্ণার্ত চাতক পাখির মতো এক ফোঁটা ভালোবাসার জলের জন্য ছটফট করত। আমাদের যৌথ পরিবার, শ্বশুর শাশুড়ি, দেওর, ননদ, সবাই মিলেই আমাদের সংসার। দেওর রজত তখন সবে কলেজে ভর্তি হয়েছে। বয়সে আমার থেকে বেশ ছোট, প্রায় 8-9 বছরের তফাৎ। প্রথম সে আমাকে বৌদি বলেই ডাকত, আর আমি তাকে ভাইয়ের মতো দেখতাম। সে ছিল বেশ হাসি খুশি, চঞ্চল প্রকৃতির ছেলে। রোহিতের ঠিক উল্টো। রোহিত যেমন গম্ভীর, রজত তেমনই প্রাণবন্ত। আমার ঘরের কাজে কর্মে সাহায্য করা, ছোটখাটো আবদার করা, কিংবা আমার মন খারাপের দিনে পাশে বসে গল্প শোনানো। রজত যেন অবচেতন মনেই আমার সেই শূন্যস্থানটা পূরণ করতে শুরু করেছিল। মনে আছে, একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ কাঁধের উপর একটা ছায়া পড়ল। তাকিয়ে দেখি রজত, মুখটা একটু শুকনো শুকনো। কি হয়েছে রে? আমি জিজ্ঞেস করলাম। সে আলতো করে উত্তর দিল, কিছু না বৌদি, আসলে আজ টিফিনে খাবারটা ভালো ছিল না, তাই মাথা ধরেছে। আমি তাকে বসতে দিয়ে একটা শরবতের গ্লাস এগিয়ে দিলাম। সে গ্লাসটা হাতে নিয়ে এমনভাবে আমার দিকে তাকালো, সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত আকুলতা, যা আমি আগে কখনো দেখিনি। আমার বুকটা কেমন যেন ছ্যাদ করে উঠল। সেদিন আমি তাকে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিয়েছিলাম। সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি যখন তার গালে হাত বোলাতে যাচ্ছিলাম, তখন তার ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠেছিল। সে হাসি ছিল সরল, কিন্তু আমার ভেতরে এক অজানা শিহরণ তুলেছিল। এই ছোট ছোট ঘটনাগুলোই ধীরে ধীরে আমাদের সম্পর্ককে অন্যদিকে নিয়ে যেতে শুরু করল। রোহিত যখন রাতে ফিরত, তখন প্রায়ই ক্লান্ত থাকত। আমার সঙ্গে কথা বলার সময় তার থাকত না। আমি জানলার পাশে বসে অপেক্ষা করতাম, কখন তার ফোন আসবে, কখন সে ফিরবে। কিন্তু অধিকাংশ সময়ই সে ফিরত নীরবতা নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে। আর সেই নীরবতার সুযোগ নিয়েই রজত যেন আমার জীবনে আরও বেশি করে প্রবেশ করতে শুরু করল। সে আমার কাছে এসে বসত, আমার শাড়ির আঁচলটা ঠিক করে দিত, চুলে হাত বোলাত। এই সাধারণ স্পর্শগুলো যেন আমার জন্য নিষিদ্ধ এক আনন্দের আকর হয়ে উঠেছিল। আমার মন চাইত সে যেন আরও একটু কাছে আসে, আরও একটু আদর করে। একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। মেদিনীপুরের গ্রামে রাত নামলে চারদিক নিস্তব্ধ হয়ে যায়, শুধু ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা প্যাঁচার আওয়াজ। হঠাৎ দরজার শব্দে চমকে উঠলাম। দেখি রজত, হাফ প্যান্ট আর টি শার্ট পরা। কি বৌদি, এত রাতে এখানে? তার গলার স্বরে এক অদ্ভুত নরম সুর। আমি অপ্রস্তুত হয়ে বললাম, ঘুম আসছিল না, তাই। সে আমার পাশে এসে দাঁড়ালো। দুজনের মাঝে একটা অদৃশ্য দেওয়াল যেন ভেঙে যাচ্ছিল। তার গায়ের ঘ্রাণ, তার উষ্ণ নিঃশ্বাস আমার শিরায় শিরায় যেন বিদ্যুৎ প্রবাহ বইয়ে দিচ্ছিল। সে খুব নিচু স্বরে বলল, তুমি খুব একা বৌদি, তাই না? তার এই প্রশ্নটা যেন আমার অন্তরের গভীরতম ক্ষতটাকে ছুঁয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আমার হাতটা আলতো করে ধরেছিল। তার হাতের স্পর্শে আমার শরীর যেন কাঁপছিল। সে আমার ভেতরের দুর্বলতাটাকে যেন মুহূর্তেই আবিষ্কার করে ফেলেছিল।
সেই দুর্বলতা যা আমি লুকিয়ে রেখেছিলাম এত বছর ধরে। সে আমার কাছে টেনে নিয়েছিল আর আমি প্রতিরোধ করতে পারিনি। আমি তার বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেছিলাম। সে আমার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিল। সেই স্পর্শ ছিল সান্ত্বনার, স্নেহের, কিন্তু আমার ভেতরের নারী সত্তাকে তা ভিন্ন এক আবেদনে জাগিয়ে তুলছিল। সেই রাতে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছিলাম, কিন্তু কোনো স্পষ্ট কথা ছিল না, শুধু অনুভূতির আদান প্রদান। এই ধরনের গোপন অভিসার আমাদের নিত্যদিনের রুটিন হয়ে উঠল। রোহিত যখন বাইরে থাকত বা বাড়িতে থাকলেও নিজের কাজে ব্যস্ত থাকত, রজত তখন আমার পাশে আসত, কখনো টিভির অজুহাতে, কখনো বই পড়ার অজুহাতে। তার চোখ দুটি আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকত যেন সে আমার আত্মার গভীরে কি আছে তা খুঁজে বের করতে চাইছে। আমি যখন শাড়ি পরে রান্নাঘরে কাজ করতাম, তখন আমার শরীরের ভঙ্গিটা হয়তো অনেক সময় তার চোখে পড়ত। আমি সযত্নে নিজেকে ঢেকে রাখলেও তার অনুসন্ধানী চোখ যেন আমার শরীরের প্রতিটি বাঁকে বিচরণ করত। একদিন মনে আছে, আমি একটা হালকা গোলাপি রঙের তাঁতের শাড়ি পরেছিলাম। শাড়িটা একটু পাতলা ছিল, কোমরের অংশে ভাঁজটা এমনভাবে পড়েছিল যে তাতে আমার শরীরের গড়নটা সুন্দরভাবে ফুটে উঠছিল। আমার হাত ছিল অলসভাবে শাড়ির ভাঁজে, আর আমি যখন নিচু হয়ে কোনো কিছু খুঁজছিলাম, তখন আমার পিঠের অংশের ব্লাউজটা হয়তো একটু উঁচুতে উঠে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে রজত এসে দরজার কাছে দাঁড়িয়েছিল, তার চোখ আমার দিকে। আমি সোজা হতেই দেখি সে আমার দিকে তাকিয়ে আছে, মুখে দুষ্টু হাসি। আমি অপ্রস্তুত হয়ে দ্রুত শাড়ির আঁচলটা টেনে নিলাম। সে ফিসফিস করে বলল, বৌদি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। এই সামান্য কথাগুলো আমার ভেতরে এক তীব্র উত্তেজনা তৈরি করত, বুকের ভেতরটা ধুকপুক করত। আমি তাকে এড়িয়ে যেতাম, কিন্তু সে যেন আমার আরও কাছে আসার জন্য নিত্য নতুন বাহানা খুঁজত। একদিন দুপুরে প্রচণ্ড গরম, সবাই ঘুমোচ্ছিল। আমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম। হঠাৎ আমার ঘরের দরজায় আলতো টোকা পড়ল। আমি জানতাম এটা রজত ছাড়া আর কেউ হবে না। দরজা খুলতেই সে ঘরে ঢুকল। টি শার্টটা তার শরীরে লেপটে ছিল ঘামে, চুলগুলো কপালে এসে পড়েছে। তার শরীরের ঘ্রাণে আমি কেমন যেন অস্থির হয়ে উঠলাম। সে ঘরের দরজাটা ভেজিয়ে দিল, তবে সম্পূর্ণ বন্ধ করেনি। ভেজানো দরজার ফাঁক দিয়ে সামান্য আলো আসছিল। সে আমার বিছানার পাশে এসে বসল। বৌদি, তোমার খুব কষ্ট হচ্ছে? তার গলার স্বরে এমন এক মমতা ছিল যা আমি রোহিতের কাছেও কখনো পাইনি। সে আমার কপালে হাত রাখল, যেন জ্বর মাপছে। তার শীতল হাতের স্পর্শে আমার শরীর শিরশির করে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। সে আমার দিকে ঝুঁকে এলো, আমি তার উষ্ণ নিঃশ্বাস অনুভব করছিলাম। আমার বুক ধড়ফড় করছিল। সে খুব নিচু স্বরে বলল, বৌদি, আমি তোমাকে খুব ভালোবাসি। তার এই স্বীকারোক্তি আমার ভেতরে এক ভয়ঙ্কর ঝড় তুলে দিল। আমি তাকে ঠেলে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীর যেন বিদ্রোহ করছিল। সে আমার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল। তার স্পর্শে আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠল। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি যেন সমস্ত সমাজ, সমস্ত নিয়মকানুন ভুলে শুধু তার উষ্ণতার গভীরে তলিয়ে যাই। তার ঠোঁট আমার কপালে, তারপর গালে, তারপর আমার মনে হচ্ছিল যেন আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি নিজেকে সম্পূর্ণ তার হাতে সঁপে দিতে চাইছিলাম, কিন্তু একটা অদৃশ্য দেওয়াল তখনও ছিল। সেই দেওয়াল ছিল আমার মূল্যবোধের, আমার বিবাহের প্রতি আনুগত্যের। সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, বৌদি, আমাকে দূরে ঠেলে দিও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এটা যেন এক প্রকার মানসিক চাপ, এক ধরনের আবেগপূর্ণ ব্ল্যাকমেল। আমি জানতাম এই সম্পর্কটা ভুল, ভীষণ ভুল, কিন্তু আমি তখন এতটাই দুর্বল ছিলাম যে তার এই আবেদনে নিজেকে আরও বেশি করে হারিয়ে ফেলছিলাম। রজত এরপর প্রায়ই আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করত, তবে সেটা অত্যন্ত সূক্ষ্মভাবে। সে কখনো সরাসরি কিছু বলতো না, কিন্তু তার চোখের ভাষা, তার ইঙ্গিতে আমার মনে হতো আমি যেন তার হাতের পুতুল। বৌদি, যদি তুমি আমার থেকে দূরে চলে যাও, তাহলে আমি হয়তো নিজেকে শেষ করে দেব, অথবা আমি আর এই বাড়িতে থাকবো না, কোথাও চলে যাব যেখানে তোমাকে দেখতে হবে না। এই ধরনের কথাগুলো আমার মনে ভীষণ ভয় তৈরি করত।
আমি ভয় পেতাম যে যদি আমাদের সম্পর্কটা প্রকাশ্যে আসে তাহলে কি হবে। আমার সম্মান, আমার পরিবারের সম্মান সব ধুলোয় মিশে যাবে। কিন্তু তার প্রতি আমার দুর্বলতা এতটাই বেশি ছিল যে আমি তাকে দূরে ঠেলতে পারতাম না। একদিন বিকেলে রোহিত অফিসের কাজে শহরের বাইরে গিয়েছিল। বাড়িতে শুধু শাশুড়ি মা আর আমি। শাশুড়ি মা পুজোর কাজে ব্যস্ত ছিলেন। আমি দুপুরে খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। রজত দরজার কড়া নাড়ল। আমি দরজা খুলতেই সে ঘরে ঢুকে পড়ল, চোখে এক অদ্ভুত চঞ্চলতা। বৌদি, আজ বাড়িতে কেউ নেই, আমরা একটু কথা বলি। তার গলায় এক তীব্র আবেদন। আমি তাকে বারণ করতে পারলাম না। সে ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। আমার বুক দুরু করছিল। সে আমার পাশে এসে বসল, আমার কাঁধের ওপর আলতো করে হাত রাখল। বৌদি, তুমি কি জানো না আমি তোমাকে কতটা চাই? তার গলায় আবেগ। আমি চুপ করে রইলাম। সে আমাকে আরও কাছে টেনে নিল। আমার শরীরের প্রতিটি অংশ যেন তার উষ্ণ স্পর্শ অনুভব করছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছি। তার ঠোঁট আমার ঘাড়ে নেমে এলো। আমার শরীর কেঁপে উঠল। এই মুহূর্তে আমার সমস্ত প্রতিরোধ ভেঙে যাচ্ছিল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। এই নিষিদ্ধ আকর্ষণ যেন আমাকে উন্মাদ করে তুলছিল। সে আমার শাড়ির আঁচলটা একটু সরিয়ে দিল। আমার ব্লাউজের ভেতরের উষ্ণতা তাকে যেন আরও বেশি উন্মত্ত করে তুলছিল। আমি চোখ বন্ধ করে নিজেকে সঁপে দিলাম তার হাতে। আমার মনে হচ্ছিল যেন আমি এক বিশাল পাপের গভীরে প্রবেশ করছি, যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। কিন্তু সেই পাপের অনুভূতিও তখন ছিল এক প্রকার তীব্র আনন্দ, এক নিষিদ্ধ সুখ। সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, বৌদি, তুমি আমার, শুধু আমার। এই মুহূর্তে আমার মনে হয়েছিল যেন আমার হৃদয়ের সমস্ত বাঁধ ভেঙে গেছে। কিন্তু এই গভীরতম মুহূর্তেও আমার বিবেক আমাকে দংশন করছিল। আমার ভেতরের এক অংশ যেন আর্তনাদ করে বলছিল, থামো অনুষ্কা, এই পথ ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমি চোখ খুললাম। রজত আমার দিকে তাকিয়েছিল। তার চোখে এক অদ্ভুত নেশা। আমি তার হাতটা সরিয়ে দিলাম। রজত, এটা ঠিক নয়। আমার গলায় দৃঢ়তা আনার চেষ্টা করলাম। সে অবাক হয়ে আমার দিকে তাকালো। কি বলছো বৌদি? আমি বললাম, আমরা যা করছি তা পাপ, এটা অন্যায়। আমি তোমার বৌদি, রোহিতের স্ত্রী। আমাদের এই সম্পর্কটা কোনোদিন আলোর মুখ দেখবে না, শুধু ধ্বংস ডেকে আনবে। সে আমাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু আমরা তো একে অপরকে ভালোবাসি। আমি বললাম, ভালোবাসা মানে সব কিছু নয় রজত। ভালোবাসারও একটা সীমা থাকে, একটা সমাজ থাকে, কিছু নিয়ম থাকে। আমরা সেই সীমা পার করতে পারি না। আমরা এই ভুলটা আর করতে পারি না। সে ক্ষুব্ধ হয়ে আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো, তার চোখে রাগ আর হতাশা। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন রাতে আমার ঘুম আসেনি। আমার মনে হাজারো প্রশ্ন ভিড় করছিল। আমি কি ঠিক করলাম? আমার কি রজতের কথা শোনা উচিত ছিল? কিন্তু পরক্ষণেই আমার ভেতরের বিবেকের কণ্ঠস্বর আমাকে বলছিল, আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি। এই সম্পর্কটা শুধু আমাকেই নয়, আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিত। রোহিতকে আমি কষ্ট দিতে পারতাম না। আমাদের সম্পর্কটা যতই ফিকে হোক না কেন, তার প্রতি আমার একটা দায়িত্ব ছিল। পরের কয়েকদিন রজত আমার সাথে কথা বলেনি। সে আমাকে এড়িয়ে চলত। আমারও খুব খারাপ লাগত, কিন্তু আমি জানতাম এটাই ঠিক। একসময় রজত বুঝতে পারল যে আমি যা বলেছি তা ঠিক। সে ধীরে ধীরে আবার আগের মতো আচরণ করতে শুরু করল। কিন্তু সেই দুষ্টুমি, সেই লুকানো আকর্ষণ, সেই স্পর্শ আর ছিল না। আমরা আবার দেওর বৌদি হয়ে গেলাম। কিন্তু সেই সম্পর্কের গভীরে ছিল এক বিশাল গোপন ক্ষত, যা শুধু আমরা দুজনেই জানতাম। আমার জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরে এলো। রোহিত আজও কাজের প্রতি নিবেদিত। হয়তো আজও আমার জীবনে সেই শূন্যতাটা রয়ে গেছে, কিন্তু আমি এখন জানি সেই শূন্যতা পূরণ করার জন্য আমি কোনো অন্যায় পথ বেছে নিতে পারি না। জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের নিজেদের নিতে হয়, এবং সেই সিদ্ধান্তের ফল আমাদেরই ভোগ করতে হয়। ভালোবাসা, আকর্ষণ, আবেগের তীব্রতা, এগুলো সবই জীবনের অংশ।
কিন্তু কিছু সম্পর্ক সমাজের অলিখিত নিয়মকে অতিক্রম করে গেলে তা ধ্বংস ডেকে আনে। আমি সেদিন নিজেকে রক্ষা করেছিলাম, আমার পরিবারকে রক্ষা করেছিলাম। হয়তো কিছু কষ্ট নিয়ে বেঁচে আছি, কিন্তু আমার বিবেক আজ শান্ত। যদি কখনো আপনার জীবনে এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হন যেখানে আবেগের টানে আপনি ভুল পথে পা বাড়াতে চলেছেন, তখন একবার থেমে নিজের বিবেককে প্রশ্ন করবেন। কারণ কিছু সম্পর্ক যতই তীব্র হোক না কেন, তাদের পরিণতি শুধু অন্ধকার। জীবনে পথ হারানো সহজ, কিন্তু সঠিক পথে ফিরে আসা কঠিন। মনে রাখবেন, নিজের সম্মান আর পরিবারের শান্তি সবচেয়ে মূল্যবান। আমাদের গল্পটা শুনে যদি আপনাদের মনে কিছু প্রশ্ন জাগে বা কিছু ভাবনা আসে, তাহলে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এমন আরও অনেক গল্প আপনাদের জন্য অপেক্ষা করছে।